বাবা পায়ে ধরে ক্যান্সার, আমার তো কেউ নেই। সে কিভাবে যেতে পারল আমায় ছেড়ে? আমি চিরঋণী তার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এমএনএম। এটি আপনারা দেখছেন নিজুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। এটি একটি সামাজিক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমার গল্প অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পে। চলুন পরিচয় হয়ে আমাদের অতিথির সাথে। আপনার নাম? ইয়াসমিন আক্তার। বয়স? 25। জন্মজেলা? গাইবান্ধা। আচ্ছা, ঠিক আছে, শুরু করুন আপনার গল্প। আমি সবার প্রথমে ধন্যবাদ জানাই জালাল ভাইয়াকে। ওনার পরিশ্রম আর চেষ্টায় আমি এখানে এসেছি, না হলে হয়তো আমার এই স্বপ্নটা স্বপ্নের মধ্যে থাকতো। জালাল ভাই অনেক ভালো মানুষ, এটা আমিও জানি। জি ভাইয়া, অনেক দিনের পরিচয়। আচ্ছা, ঠিক আছে, শুরু করি কেমন? আমি একটা ছোট পরিবারের মেয়ে। আমাদের সংসারে 2 মা, 1 ভাই আর আমি। 2 মা মানে আপনার বাবা দুটো বিয়ে করেছেন? জি। আচ্ছা, 2 সংসারে ছেলে মেয়ে কয়জন? আমার মায়ের আমি একাই, ছোট মার 1 ছেলে। ও আচ্ছা, আপনার মা কি আছেন? না, মা মারা গেছেন, ছোট মা আছেন। ও আচ্ছা, আপনার বাবা কি আগেই বিয়ে করেছেন নাকি আপনার মা মারা যাওয়ার পর? জি ভাইয়া, মা মারা যাওয়ার পর বিয়ে করেন বাবা। ও আচ্ছা, ঠিক আছে, চলুন গল্পটা শুনি। আমি যখন ছোট তখনই আমার মা মারা যান। আমি জন্মের পর মাকে দেখিনি, মানে মা যখন মারা যান তখন আমি বুঝতাম না। হুম হুম পরে বাবা বিয়ে করে আমার ছোট মা আমায় পুষে পেলে বড় করেছে। হুম হুম আমি আর আমার ভাই 5 বছরের ছোট বড়। আমরা একই বাড়িতে থাকি। বাবা টুকটাক ব্যবসা করে, তা দিয়ে আমাদের সংসার চলে। দিনকাল ভালোই যাচ্ছিল। হুম হুম মা সংসার দেখে, আমরা 2 ভাই বোন লেখাপড়া করি। হুম বাবা টুকটাক যে ব্যবসা করে আর কৃষিকাজ যা করে তাতে কোন মতে চলে যায়। হুম সময়ের সাথে সাথে আমি বড় হতে থাকি, স্কুলে যাই। তবে বাসায় রান্নার কাজটা আমাই করতে হতো, না হলে মা কেমন জানি করত। আমিও এটাই ভাবতাম যে আমি তো ওনার নিজের মেয়ে না, তাই কিছুটা সহ্য করা লাগতো নিজের জন্য। আচ্ছা। এভাবে চলছিলাম। সময়ের সাথে সাথে আমি আমার কাছে হেরে যাই। ভাগ্য আমার সহায় ছিল না, তাই হয়তো আমি এমন হয়েছি। কি এমন হলো যে আপনার জীবনে এমন আধার সময় চলে আসে? আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন রাজীব নামের একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো। ও মিষ্টি মিষ্টি হাসতো, নরম সুরে কথা বলতো। ওর চাহনি টান ছিল অন্যরকম। ছেলেটা অনেক স্মার্ট, ভদ্র ছিল, মানুষের মন জোগাতে পারতো অল্পতেই। এমন অবদান তার অনেক বেশি ছিল। আমি ওর দিকে তাকিয়ে দেখতাম, হাসতাম। ওর সাথে আমার চোখে চোখাচোখি হতো। এভাবে দিন যাচ্ছে। এক সময় আমি আমার এক বান্ধবীকে বলি, ও এত সুন্দর কেন, আমায় এত ভালো লাগে কেন, কি মায়া আছে ওর মাঝে। মানে কি বলবো ভাইয়া, এটা অন্যরকম লাগতো আমার কাছে বিষয়টা। পরে এভাবে অনেক দিন যায়, এক সময় আসে ও বুঝতে পারে যে আমি তাকে পছন্দ করি। পরে যেভাবে হোক সম্পর্কটা হয় আমাদের। তখন অনেক ভালো ছিলাম আমরা। তবে সময়ের সাথে সাথে সংসারে টানাটান শুরু হয়। দুজনের লেখাপড়া, পরিবার চালানো, খেতে আবাদ করা। তখন বাবার একটু অর্থনৈতিক সংকটে পড়ে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। হঠাৎ অসুস্থ হয়ে যাই, প্রচুর পেট ব্যথা হতো। পরে ডাক্তার দেখাই, ঔষধ খাই, কমে আবার বাড়ে, এভাবে বেশ কিছুদিন। তখন কি গ্রামী ডাক্তার দেখান নাকি ভালো কোনো ডাক্তারের কাছে যান? না ভাইয়া, তখন গ্রামের ডাক্তারে চিকিৎসা করি। ও, এসব ক্ষেত্রকের ক্ষেত্রে নিজেদের সচেতন হওয়া প্রয়োজন, কারণ কিছু কিছু জিনিস অনেক সেন্সিটিভ হয়। হ্যাঁ, তারপর বলেন। সময়ের সাথে সাথে আমার ব্যথা বাড়তেই থাকে। এভাবে দিন পার করছি, কারণ পরিবারের অবস্থা ভালো না। বাসায় কাজ না করলে মায়ের কথা শুনতে হতো। তখন আমি ম্যাসে থাকি, ইন্টারে পড়ি। ম্যাসে থাকি, বাবা কিছু টাকা দিত, তা দিয়ে চলতাম। আমি টিউশনি করাতাম, ভালোই ছিলাম। কিন্তু একটা সময় আসে আমার ব্যথা আর সহ্য হতো না। তখন আমি ডিসিশন নেই, এভাবে আর কতদিন চলে।
আমার নিজে চিকিৎসা করা প্রয়োজন। তখনও আপনি ডাক্তার দেখাননি? না, যখন ব্যথা আবার বেশি হতে শুরু করে তখন ডাক্তার দেখাতে যাই। আচ্ছা। পরে ডাক্তার দেখালাম, টেস্ট করালাম। পরে ডাক্তার আমায় বলে যে আপনার যে অবস্থা, এতদিন কি করেছেন, আপনার রিপোর্টের অবস্থা বেশি ভালো না। আপনি যেটা শুরুতে বলেছিলেন আপনার ক্যান্সার ছিল, এটা কি টেস্ট করার পরপর জানতে পেরেছিলেন? না ভাইয়া, তখনও ডাক্তার আমায় তা বলেনি। ঔষধ লিখে দিয়েছে আর বাপসি করার কথা বলছে। আচ্ছা, তারপর করাইয়াছেন? কিছুদিন ঔষধ খাই, খেয়ে কিছু টাকা জমাই, পরে টেস্ট করি। হুম। এভাবে দিন যেত। ও পড়াশোনা করত, আমিও পড়াশোনা করছে। সময় যত যাচ্ছে আমার অসুস্থতার ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে আমার অবস্থা আরও খারাপ হতে থাকে। আমি ওরে সবকিছু বলি। পরে আবার ডাক্তার দেখালাম টেস্টের রিপোর্ট সহ। তখন ডাক্তার কি বলল? রিপোর্ট দেখে ডাক্তার আমার পরিবারে হিস্টোরি জিজ্ঞাসা করে। আমি সব বলি উনাকে। উনি বলে তোমার অবস্থা ভালো না, তোমার ভালোভাবে চিকিৎসা করার প্রয়োজন, এভাবে অবহেলা করিয়ে বেশি দিন টিকবে না। এভাবে ইন্টার পাস করি। পরে সময় যত যায় আমার অসুস্থতা বাড়ে, এটা নিয়ে ওর সাথে আমার প্রায় ঝগড়া হতো। পরে আবার ডাক্তারের কাছে যাই। তখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি আসলে আমার সমস্যা কি, আমি যদি জানতে পারতাম। পরে উনি বলে ক্যান্সার। এটা শোনার পর আমি কি করব আর কি বলবো মাথায় কাজ করছিল না। এটা জানার পর কি আপনি আপনার ফ্যামিলিকে বলেননি যে আপনার এই সমস্যা হচ্ছে বা ডাক্তার এইভাবে বলছে? না, বলিনি, কারণ তখন মা বাবার মাঝে একটু ঝামেলা চলছিল সাংসারিক বিষয় নিয়ে, তাই বলতে সাহস পাইনি। আচ্ছা। বাবা প্রায়ই বলতো ডাক্তার কি বলছে, কি হয়েছে তোর? আমি বলতাম ও পৈটিকে গ্যাস্ট্রিক, এগুলো বলে চালিয়ে দিতাম। তো একটা সেন্সিটিভ জিনিসকে আপনি এভাবে লুকিয়ে রাখলেন কিভাবে? আমি ভাবতাম ভাইয়া যদি সময়টা আমি বাসায় বলি তাহলে হয়তো অন্য কিছু ঘটে যেতে পারে বাসায়। এই জন্য নিজে যতটা পারি দিয়ে চেষ্টা করছে। পরে বাবা টাকা দিত, আবার ডাক্তার দেখাই। সেদিন ও আমার সাথে যায় ডাক্তারের কাছে। পরে ডাক্তার যখন বলে যে আপনাকে থেরাপি দিতে হবে আর বিকল্প কিছু দেখি না, এটা শোনার পর আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমি শুধু কাঁদতাম, আর কিছুই করার নেই আমার। মানুষের জীবনে কিছু মুহূর্ত জিনিস কষ্ট মাঝে মাঝে আমার ভাবেই তোলে। আসলে আমি এই জিনিসগুলো মাঝ দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও মাঝে মাঝে আমি নিজে বুঝে উঠতে পারি না যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো কীভাবে মেনটেন করবো বা কীভাবে কী করবো। সবই আল্লাহর ইচ্ছা। তারপর কি করলেন? এটা শোনার পর পর্যন্ত ও আমার ছিল, তখন থেকে সে আমার পর হয়ে গেল। ও তখন আমার বলতো আমি রিলেশন করব না, মানে অনেক ভান ধরে। তখন সম্পর্ক কি ওনার সাথেই নাকি আলাদা? না ভাই, আমি সম্পর্ক করছি একটা, আমার জীবনে কেউ আসেনি। আচ্ছা, সম্পর্ক তখন কত দিনের? 5 বছর পার হয়েছে। ও মাই গড, তাও ব্রেক আপ? জি ভাইয়া, ও যখন আমি ভুল বোঝে আর কথা বলে না, আমি অনেকটা ভেঙে যাই। কি করব বুঝছিলাম না। তখন আমার ভাবনা একটাই, এটা আমার বেঁচে থাকার লড়াই। মেজো মামা তখন দেশে আসে। মামা এটা শোনার পর আমায় কিছু টাকা দেয়। আমি প্রথম থেরাপি দিয়ে আসি, পরে দ্বিতীয়টাও দিই। তারপর আমি ধীরে ধীরে হতাশার দিকে যাই। আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পারছি না। আমার সময় যত যাচ্ছে আমি আরো অসুস্থ হচ্ছি। তৃতীয় থেরাপিটা দিয়ে বাসায় আসলাম। তখন সংসারে বিচ্ছেদ হওয়ার মতো। মা বাবার মিল নাই, ভাইটা পড়াশোনা করে না, ভণ্ডামি করে। আমি আমার রুমে থাকতাম। সময় যত যায় আমার সমস্যা শুধু বাড়ে। তৃতীয় থেরাপিটা দিয়ে আসলাম। বাসায় এসে খালাকে বলে রুমের কিছু জিনিস বের করে ফেলি, কারণ থেরাপি দিয়ে মাথার চুলগুলো শেষ হয়ে গেছে, ভালো দেখাতো না। ফোনে কথা বলা একটা বদ অভ্যাস ছিল। যখন ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয় তখন আমি এক ছেলের সাথে কথা বলি। আচ্ছা, তার সাথে কি তখন সম্পর্ক হয়েছে? না, ওর সাথে সম্পর্ক ছিল না, তবে ও আমায় ভালোবাসতো। ও জানতো যে আপনার এ সমস্যা? জি, আমি আমার সমস্যার কথা বলেছি, কিন্তু এটা জানার পরেও সে আমায় পাগলের মতো ভালোবাসতো। আমি তখন জানি যে এই ভালোবাসার কোনো মূল্য আমি দিতে পারবো না, তবে ওর সাথে কথা বলে আমার সময়টা ভালো কাটতো, এটাই। আচ্ছা। আমার এমন অবস্থা হলো, কলেজ হয়ে বন্ধ হয়ে যায়। বলতে গেলে আমি তখন বিছানায় পড়ে গেছি। হঠাৎ আমার কয়েকটা বন্ধু বান্ধবী আমায় দেখতে আসে। আমার বাসা চিনে না, ওর সাথে আসে আমায় দেখতে। ওর সাথে আর আরেকজন মেয়েকে দেখি। আমি জানি ও আরেকজনের সাথে সম্পর্ক করে। আমায় দেখে ও নিজেকে আড়াল করতে চায়। আমি কিছু বলি না, কারণ সে তো আমি ভুলে গেছে। তবে ওর দিকে আমার খুব কষ্ট হতো যে মানুষটার সাথেই এতটা বছর কাটালাম, সেই মানুষটা কিভাবে এত দ্রুত পাল্টায় আমি বুঝে পারিনি। ওরা নাস্তা করে চলে যায়, আমি তখনও শুয়ে আছি। ভাইয়া, খুব খারাপ লাগছিল তখন আমার। ওর সাথে কাটানোর সময় স্মৃতিগুলো খুব মনে পড়ে।
এটা আমি কিভাবে বোঝাবো আপনাকে জানি না। আসলে আমাদের চিন্তাভাবনা থেকে একটা বিষয় বলা যায়, যে লোকটা মৃত্যুর সাথে লড়ছে সেই মানুষটাকে কষ্ট দেওয়া এটা মোটেও উচিত না। আমি একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আসলে ও এমন মানুষ ছিল না, কিন্তু কিভাবে এমন হলো এটা আমি বুঝে উঠতে পারিনি। হয়তো ও কিছু বোঝেছে, তাই আমি ছেড়ে ওর সুখের আশায় গেছে। হ্যাঁ হতে পারে, তবে আমরা এটা বলবো না, কারণ যেহেতু তখনও আপনাদের বিয়ে হয়নি, তাই এটা বলা যুক্তিযুক্ত না। কেমন? বুঝতে পারছি। তারপর কি হলো? ওরা আসার পর আমি একটু টেনশন বেশি করে ফেলছি, বিশেষ করে ওরে দেখার পর। তখন আমার খুব কামনা পেত। তখন আমি ওরে কল দিয়ে অনেক বকাঝুকি শুরু করি। মানে ও কিছু বুঝে ওঠার আগেই আমার যে রাগটা ছিল সেটা আমি ওর কাছে ঝাড়ি। আচ্ছা, এটা কি সেই ছেলেটা যার সাথে ৯ নম্বরে পরিচয়? জি জি ভাই। আচ্ছা। পরে ও আমায় অনেকভাবে বোঝায়। রাত কেটে গেল, আমার ব্যথা আরও বাড়তে থাকে। তখন মনে হতো আমার শরীরে মনে হয় ওষুধ কাজ করতেছে না, আমি মনে হয় আর বাঁচব না। হুম। যখন খুব অসুস্থ হলাম, আমি আর পারছিলাম নিতে, তাই ভাবে জ্ঞান হারিয়ে ফেলি। বাসায়ও তখনও বলেননি? না, বাবা এটাই জানতো যে আমার পাইরিক অ্যাসিড এমন কিছু হয়েছে। কি আশ্চর্য! এটা তো আপনার তখন গোপন করার মতো সিচুয়েশন না। কি করব ভাইয়া, আমার সে পজিশন ছিল না। আচ্ছা। পরে আমি জ্ঞান হারানোর পরে ভাইয়া ডাক্তার আনে, উনি প্রাথমিক চিকিৎসা করে। রাত গভীর হতে থাকে, সেদিন মা বাবা ঘুমায়নি। আমার জ্ঞান ফেরার পর আমি দেখি মা বিছানায় বসে আছে, ছোট ভাইটা আমার মাথার পাশে, আর বাবা আমার পায়ে মাথাটা লাগিয়ে দিয়ে কাঁদছে। যেটা আমি দেখার পর কি বলবো, একটা মেয়ে হয়ে যখন বাবার এমন অবস্থা চোখের সামনে আসে, তখন একটা মেয়ে হয়ে সেটা কিভাবে মেনে নিব ভাইয়া? এটা মানতে না পারাটা স্বাভাবিক। তারপর ওখান থেকে কেন জানি আমার মনে হতো যে বাবার এই সংসারটা টিকবে না মনে হয়। এটা একটা খারাপ দিক, কারণ কিছু কিছু মানুষের মাঝে একটা জিনিস খুব চোখে পড়ে, সেটি হলো স্যাক্রিফাইস। মানে একজন হেরে গেলে আর একজনকে নিশ্চুপ থাকাটা জরুরি, নাহলে জীবন অশান্তির চাপ চলে আসে। হ্যাঁ, তারপর কি হলো? এভাবে দিন যাচ্ছে, আবার আমি কি একটু সুস্থ হই, ওখানে অসুস্থ হই, এভাবে দিন যায়। হঠাৎ একদিন এমন অসুস্থ হই, বাসায় আর কেউ কোনো কিনারা খুঁজে পায় না, আমার মেডিকেলে ভর্তি করায়। তখন আমি প্রচুর অসুস্থ, এর মাঝে আমি ওর সাথে ঝগড়া করি। জীবন নিয়ে চলতে পারছি না, তবুও ঝগড়া করা শেষ হয় না আপনার? ভাইয়া, আচ্ছা ওর সাথে ঝগড়া করতাম, কারণ ওর রাগ দেখালে ও খুব আঁকুপাকা করতো আমার সাথে। এটা খুব ভালো লাগতো আমার, সে সময় হাসি পেত। আচ্ছা। পরে আমি কিছুক্ষণ কথা বলি ওর সাথে, এমন সময় ডাক্তার আসে, ইমার্জেন্সিতে নিয়েছিল। তো ডাক্তার দেখার পর আমায় কিছু না বলে আমার ছোট ভাইটাকে ডেকে বলে, ওর অবস্থা বেশি ভালো না, আশঙ্কা যেন হয়তো নাও বাঁচানো যেতে পারে। আচ্ছা। এ কথা শুনে আমার ছোট ভাইটা ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। যদিও আমার নিজের ভাই না, কিন্তু আমায় এতটা সম্মান করতো, আদর করতো। হ্যাঁ, কারণ সে তো ছোট আপনার। জি, মানে আমার বাবা যা করেনি আমার জন্য, ওই ভাইটা আমার তা করছে। যে ভাইটার কথা আপনি বলছিলেন? হ্যাঁ, ওই যে বাহিরে বসে আছে আমার সাথে আসছে। বলছে আপনার ছোট ভাই? ও আচ্ছা, আগে তো বলেননি, না হলে ওর ভিতরে নিয়ে আসতাম। আসলে আচ্ছা, যাক, পরে পরিচয় ওর সাথে কেমন। জি হ্যাঁ। তো তারপর বলেন কি হইল? যখন ডাক্তার এভাবে বলে, তখন ওর আমার অপারেশন করতে দেবে না। অনেকভাবে সবাই বলে, কিন্তু ওর কথা একটা, এখানে যদি আমি বোনকে অপারেশন করাই, আমি আমার বোনকে আর পাবো না। ওর কারণে অপারেশন হলো না। ও লেখাপড়া করেনি, ক্লাস 5 পর্যন্ত মনে হয় পড়ছে। তারপর থেকে যে কি করে ও নিজেও জানে না। সেই সকালে বাসা থেকে বের হয়, কখন আসে, কখন খায়, কখন ঘুমায়, কেউ বলতে পারে না। পরে ও পাসপোর্ট করে, জরুরি পাসপোর্ট, 5-7 দিনের মাঝেই হয়ে যায়। 2টা পাসপোর্ট করে, একটা ওর, একটা আমার। কি পাসপোর্ট করে আপনার ভাই? জি। ও পাসপোর্ট করে আবার বাইরে নিয়ে গেছিল। আচ্ছা। পাসপোর্ট করছি, আমরা কেউ জানতাম না। পরে ভিসা করবে, তখন লোক ধরে। এক লোক ওর প্রথম ভিসার টাকাটা মেরে খায়। আমি সেদিন আরো অনেক বেশি অসুস্থ। তখন কি বাসায় আসছেন? না ভাইয়া, তখনও মেডিকেলে, কারণ আমার অবস্থা ভালো ছিল না। তখন মাঝে মাঝে এমন অবস্থা হতো, মনে হতো আমি মারা গেছি। আচ্ছা, তারপর? ও মন খারাপ করে এসে আমার পাশে বসে। আমি তো খাইতে পারি না, তাও একটা কেক আনেও একটু আমার খাওয়াইয়া বলে, আপু আমার কপালটা খারাপ। আমি তখনও কথা বলতে পারি না, ইশারা বলি, কেন, কি হয়েছে তোর? পরে বলে, ভিসা করতে দিছিলাম, এক লোক টাকাটা মেরে খাইছে, আমি ভিসা করি কিভাবে, লোক নাই আমার হাতে। তখন মা এসে বলে, কিসের ভিসা, ওটা দিয়ে কি করবি? ও বলে, আপুকে নিয়ে বাহিরে যাব। এটা শোনার পর মা যে কতগুলো কথা শোনালো, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। ও মন খারাপ করে মাকে একটা ধমক দেয়, দিয়ে বলে, তুই যা এখান থেকে। আচ্ছা। পরে আমি ওরে হাতে ইশারা বলি, দেখ ভাই, টাকা পয়সা নাই, এগুলো তোর কিচ্ছু কিনতে হবে না। যদি হায়াত থাকে তাহলে ভালো হব, আর হায়াত না থাকলে তো করার কিচ্ছু নেই। তা তো অবশ্যই, আল্লাহ যতটুকু সময় দিয়েছে তার 1 সেকেন্ড কম বেশি হবে না জীবনের। তারপর ও মানে না,
আমার বলে তোর কলেজের কোনো ফ্রেন্ড আছে কি না যার পরিচিত লোক আছে। বেশ যখন জোরাজুরি করে আমার সাথে, তখন আমার বমি শুরু হয়। তখন ভাইটা অনেক কান্নাকাটি শুরু করে। ইয়াল্লা, তারপর? আমি একটু হালকা হই। বমি হওয়ার পর মনে হচ্ছিল কিছুটা আরাম লাগছে। তখনও আমায় নাম্বারের জন্য জোরাজুরি করে। পরে আমি ইশারা করে বলি জিসানকে কল দিতে। আচ্ছা, জিসানকে? যে ছেলেটার সাথে কথা বলতাম ও। আচ্ছা আচ্ছা, তারপর? আমি কথা বলতে পারতাম না, ও কথা বলে জিসানের সাথে। পরে জিসান খুব দ্রুত ভিসার ব্যবস্থা করে দেয়। ছেলেটা আমায়িক একটা ছেলে, সে অনেক উপকার করছে আমার, এর জন্য আমি ওর কাছে চিরঋণী। হ্যাঁ হ্যাঁ, তারপর? মেডিকেল থেকেই আমায় উনি রওনা করে সিঙ্গাপুর যাবে। পরে গেলাম ওখানে। আবার জিশানের এক ফ্রেন্ডস ছিল, ওর সাথে ভাইয়ার যোগাযোগ করে দেয় জিশান। পরে এই ভাইয়াটা আমাদের নিয়ে যায় মেডিকেলে। আচ্ছা, আপনারা সিঙ্গাপুর গেলে 2 ভাই বোন আর কেউ না? না, আর কেউ নাই। আচ্ছা, যদি ওখানে পরিচিত কেউ না থাকতো তাহলে কিভাবে কি করতেন, মানে এই বিষয়টা কিভাবে মেনটেন করতেন? এটা আমি ভাইকে বলি, তবে ও আমায় বলে, দেখাপু এগুলা নিয়ে ভয় পেলে জীবন চলবে না, আল্লাহ আছে চলতই। এত কনফিডেন্স ছিল ওর মাঝে? আসলে ভাইয়া, ও যে লেখাপড়া জানে না এটা আপনি দেখে কথা বলে কোনোভাবে বুঝতে পারবেন না। ও অনেক স্মার্ট, সাহসী একটা ছেলে। ও আচ্ছা, এই জন্যই ওর কনফিডেন্স এত বেশি ছিল। আচ্ছা, তারপর? ওখানে ডাক্তার দেখালাম, আমার আগের হিস্ট্রি সব দেখলো। পরে বলে এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ও ফুল প্রিপারেশন নিয়ে গেছে আমার অপারেশন করানোর। ও আমার হাত দুটো ধরে বলে যে কি হচ্ছে আপু, উপরে আল্লাহ নিচে ডাক্তার, তোর কিছু হবে না, তুই নিরাপদে যা। আপনাকে বিদেশে নিয়ে অপারেশন করাতে তো অনেক টাকা প্রয়োজন। এই টাকা আপনার ভাই পেল কোথায়? ওর জমানো টাকা, আমার জমানো টাকা, আর মাকে না বলে ও বাবা সহ বুদ্ধি করে বাবার 25 শতক জমি বিক্রি করে আর ব্যাংক থেকে একটা লোন করে 3 লক্ষ টাকা। আচ্ছা এটা আমি তখন পর্যন্ত জানতাম না যে টাকা এইভাবে ম্যানেজ করছে। আচ্ছা, মা জানতো না কেন? মা জানতো না, এমনিতেই বাবার সাথে সম্পর্ক খারাপ, আর মাঝে যদি বলে আমার জন্য জমি বিক্রি করবে। যখন মেসের ছিলাম, বাবা আমায় টাকা দেয়, তখন থেকেই মা বাবার মাঝে অশান্তি আসে, তাই বলে নাই। আসলে এটা ঠিক না, যেখানে আপনার মা নাই, উনি ওই সংসারে একাই, সেইখানে এই হিংসামির কোনো প্রয়োজন পড়ে বলে আমি মনে করি না। আচ্ছা, তারপর? আমি যখন অপারেশন রুমে যাই, আমি ভাইয়ের গলা ধরে কাঁদছি। তখন আমি দেখলাম যে আমার থেকে বেশি কাঁদছে না ভাইটা। আহা, এটা ভাই বোনদের মাঝে জমানো মায়া মহব্বত। পরে আমার অপারেশন হলো। অপারেশনের সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। তবে আরও কৃতজ্ঞতা জানাই ওখানকার নার্সদের, যারা আমায় রক্ত দিয়েছেন। অপারেশনের পর 1.5 মাস থাকি, তারপর ফিরে আসি। আচ্ছা, ফেরার পর প্রথম দেখা হয় জিশানোর সাথে। এখনো কথা হয় ওর সাথে মাঝে মাঝে, তবে আগের মতো না, কারণ ওর বউ বাচ্চা আছে, সংসার আছে, তাই আমি একটু কথা কম বলি। তো ওনারা বিয়ে করলেন না কেন? আমি এখনো বিয়ে করিনি, আর বাকি জীবনে বিয়ে করব না ভাইয়া। কেন, সংসার কি করবেন না এমন? না, আসলে সবাই সংসার করতে চায়, আমারও মন চায় আমি সংসার বাঁধব, কিন্তু কিভাবে বাঁধব? যখন বিয়ে করব তখন একটা ছেলে একটা মেয়ের কাছে কেন আসে, যে জন্য আসে, আর সে জিনিসটা যদি না পায় বা না থাকে, তাহলে মানে অপারেশনের পর এটা ঘটে নাকি আগে থেকে? আমার সমস্যাটা ছিলই নিচের পেটের বা নিচের অংশের, তাই সম্পূর্ণটা কেটে ফেলে দিতে হয়েছে। এখানে আমার বলার কিছু নাই, কি বলবো আমি নিজেই বুঝছি না। তো এখন কি করেন, কিভাবে চলছেন? এখন ছোট ভাই, আমি, ভাই বউ, এরা সব একসাথেই আছি। আমি দোকান দেখাশোনা করি, মানে ম্যানেজারই করি এক শোরুমে, ভাই দোকান করে। আল্লাহর আমাদের ভালো আছি। এই জন্য জিসান কেউ ছেড়েছেন? আমি আসার পরেও আমার সব ঘটনাটা জিসানকে বলি। জিসান দুবু আমায় বলতো যে আমি তো সব জানি, আর জেনে শুনে যদি তোমায় নেই। আমি পরে সবটাই খুলে বলি যে আমার শুধু উপরে স্কিনটা আছে, ভিতরে কিছুই নাই, তবুও আমার চাইছিল। হয়তো তখন ওর একটা আবেগ ছিল আপনার উপর। হ্যাঁ, এটাও আমিও ভাবতাম যে ওইটা আবেগের বসে বলছে, কিন্তু বাস্তবে কি অশান্তি আসবে। তবে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আপনি আপনার জায়গা থেকে এখন সুস্থ আছেন, চলে ফিরে খাইতে পারছেন, জীবন চালাচ্ছেন। তবে আপনি যে সময়টা পার করে আসছেন, একমাত্র আল্লাহ আপনার হায়াত রেখেছেন বলেই। হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ, বলেন। যখন ও আমার বাসায় এসে দেখে গেল ওর গার্লফ্রেন্ড সহ, তখন আমার খুব খুব জানার ইচ্ছা ছিল যে ওর মন কি চাইতো। আসলে ক্যান্সার তো কোনো ছোঁয়াচে রোগ না যে স্পর্শ করলে ধরবে, কিন্তু মানুষ হিসেবে কেন এত অবহেলা করে, কেন এত কষ্ট দেয়, কেন সবাই বুঝেও না বোঝার ভানা করে। আমি যদি একটু সুস্থ থাকতাম, কিন্তু ওর কারণে আমি আরো বেশি অসুস্থ হতাম। যাক, ওগুলো এখন ভেবে কি দিতে আর লাভ হয় না। এখন
আমি আমার জায়গা থেকে এটুকুই বলবো যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আপনি সুস্থ আছেন। অতীতকে ভুলে নতুন করে শুরু করেন। যেহেতু আপনার সংসার হবে না, ভাতিজা ভাতিজি আপনার সংসার। জি ভাইয়া, এই আমার জীবন, আমার কলিজা। এদের প্রতিষ্ঠিত করে দেখবেন জীবনটা অন্যরকম হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ ইয়াসমিনের গল্পে শুনছিলাম। ইয়াসমিন আমার গল্পের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমার গল্প অনুষ্ঠানটি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান। এটি নিজুম ক্রিয়েটিভার্স স্টুডিও লিমিটেডের একটি অনুষ্ঠান। আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এম এ নাঈম। দেখা হবে অন্য কোনো এক আমার গল্পে। খুদা হাফেজ।